নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএ স্বাগতায় মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। আর হাল্লা বলে আজকে ডেফিনেটলি অনেকগুলো প্রসঙ্গের মধ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যা চলছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার মধ্যে আজকে এমন এক পরিস্থিতির সম্মুখীন আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে হতে হয়েছে, যা অবশ্যই আজকে খবরের শিরোনামে উঠে এসছে। তো আজকে সব থেকে বড় ব্রেকিং বা হেডলাইন স্টোরি আপনারা বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বা তার গাড়ি লক্ষ্য করে কাঁদা ছোড়া, তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, তাকে লক্ষ্য করে এক মারাত্মক পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছেন। আজকে তাতে তার ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপির তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে এ ধরনের ঘটনার কোনো মান্যতা তারা দেন না, কারণ এ ধরনের ঘটনা লজ্জাজনক। তথাপি প্রসঙ্গের জায়গা আজকে ডেফিনেটলি যে ছবি আমরা দেখাচ্ছি তাতে সেখানকার এলাকার যারা সাধারণ মানুষ তারা বেশ কিছু প্রশ্ন আজকে সামনে তুলে ধরেছেন, আর যাকে কেন্দ্র করে আজকে অনেক বড় পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যখন এই ছবি আজকে সামনে, তখন অন্যদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তাকে দ্বিতীয়বারের জেরা। গতকাল তো দেখতেই পেয়েছেন যে 10 ঘন্টা জেরায় কার্যত তিনি যখন বেরোলেন, মানে ওই সন্ধ্যে 6টা পর্যন্ত তাকে জেরা করা যাবে, আদালত যেটা স্পষ্ট বলে দিয়েছে। তারপরেও আরো 2 ঘন্টা তিনি কি করছিলেন ভবানী ভবনের ভেতর, কারণ দীর্ঘ সময় নিয়েছেন। রাত 8টার সময় আমরা কার্য দেখলাম তাকে বেরোতে গতকাল। আজকেও তাকে জেরা করা হচ্ছে। তো তিনি এই মুহূর্তে রয়েছেন ভবানী ভবনে, জেরা পর্ব তো চলছে। তবে গতকাল তাৎপর্য রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি তার সরাসরি চলে যাওয়া, যেমনটা আপনারা জানেন সন্ধ্যে 6টা পর্যন্ত জেরা। তো আবারও আজকে দেখলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই তিনি ফের গেলেন। আজ জেরা পর্ব শেষ হওয়ার পর তাও আবার পায়ে হেঁটে, যে গাড়ি করে এসেছিলেন আজকে, যে গাড়ি নিয়ে গতকাল থেকে প্রশ্ন উঠেছিল যে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি আবার তৃণমূল কংগ্রেসের দলীয় গাড়ি ব্যবহার করছেন কিভাবে? তাহলে কি এই প্রশ্নগুলো যখন ওঠে যে বড় মাথা কে আছে, এর পেছনে রাজনৈতিক বড় মাথা কারা বা কে, তখন কি আর এর অবসান হয়ে যায় না এই প্রশ্নের উত্তরের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন? তো যাই হোক, এই সামগ্রিক গোটা পরিস্থিতি নিয়ে আজকে আমাদের এই প্যানেল ডিসকাশন, আমরা আজকে আলোচনা করবো আমাদের হাল্লা বল অনুষ্ঠানে। তবে আজকে দাঁড়িয়ে যে খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরুতেই শুরু করলাম আমরা, সেটাকে অবশ্যই রাখতে হবে। কারণ এমন এক অবস্থা বা পরিস্থিতি আমরা দেখেছি, রেজাল্ট আউটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম বেরিয়েছেন। তিনি দলীয় কর্মী যার মৃত্যু হয়েছে, যদিও সেটা বা সেই মৃত্যুর পেছনে তদন্ত ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। এই রহস্যজনক মৃত্যু, যে মৃত্যুর পেছনে কি কারণ কি না কারণ তো আগামী সময় তদন্তে আসবে, কিন্তু এই রাজনৈতিক যে পরিসর বা পরিস্থিতি, তাতে এই মৃত্যুতে যেমন প্রশ্ন পরিবার তুলেছে, তেমনই আজকে তিনি হঠাৎ করে দেখতে গিয়েছিলেন হালি শহরে। তো হালি শহরে যাওয়ার পর যে ছবিটা আমরা দেখতে পেলাম, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে স্লোগানিংটা আপনাদেরকে শোনাই। দেখুন। তো এই হচ্ছে কার্যত ছবি আপনারা দেখতে পেলেন। এখন প্রসঙ্গ হচ্ছে গিয়ে যে অভিযোগ, মানে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বীরজু কেউটে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। হালিশহর থানার পুলিশ করে তাকে গ্রেপ্তার। তার বিরুদ্ধে তোলাবাজি সহ নানান অভিযোগ রয়েছে। এখন আদালত তাকে যখন নির্দেশ দিয়েছিলেন পুলিশ হেফাজতের, সেই পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় বলে অভিযোগ সামনে এসছে। এখন এই রহস্যজনক মৃত্যুর পেছনে কি রয়েছে, কি কারণ রয়েছে, সেটা নয় পরবর্তী বিষয়, কিন্তু তাৎপর্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সেখানে দৌড়ে যাওয়া আজকে, এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া। আমরা বলে রাখছি এখানে ভালো, কারণ আমরা আমাদের বাংলায় এই ধরনের ছবি দেখে নিয়ে আগে, মানে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলে তো মনে পড়ে না আমাদের। আপনাদের যদি মনে পড়ে, আপনারা ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠানে ইউটিউবেও যায়, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন। প্রসঙ্গ ঠিক এই জায়গাতেই, কেন আজকে এই জনরোষ আছড়ে পড়ছে? কখনো তৃণমূল নেতাদেরকে
জনরোষ আছড়ে পড়ে ডিম ছোড়া হচ্ছে, কখনো কাদা ছোড়া হচ্ছে, কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আজকে হালি শহরে এর আগে কখনো তাকে কি দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমি এই প্রশ্ন তুলছি কারণ এই প্রশ্ন সাধারণ মানুষ সেই অঞ্চলে তারা তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু ক্ষোভ মানুষের মধ্যে কতটা দানা বেঁধেছে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াতে, সেটা একবার আপনাদের শুনিয়ে রাখি। শুনুন সেই এলাকার মানুষের বক্তব্য। পরিবেশ অশান্ত এই কারণে হয়েছিল যে আজকে প্রায় 15 বছর ধরে উনি রাজনীতি করছে। এতদিনে আমরা কোনোদিন ওনাকে দেখিনি যে আমাদের হালি শহরে আসতে, যে আজকে অনেক মানুষ অনেক অসুবিধায় পড়েছে, অনেক মানুষ মারাও গেছে ইভেন্ট, কোনোদিন তো উনি খোঁজ নিতে আসেনি। আজকে কে না কালকে একজন মারা গেল, যে ওনারই দলের কেউ একজন ছিল চোর, যেহেতু উনিও সেই দলেরই ছিলেন, তার জন্য উনি আজকে চলে এসছে ওনাকে দেখার জন্য। এতদিন তো এত মানুষ মরেছে, এত মানুষ অসুবিধায় পড়েছে, এত মানুষ খেতে পায়নি, কত মানুষের কত অসুবিধা ছিল। আমাদের পাড়ার থেকে অনেক ছেলেপেলে দীর্ঘদিন ধরে ওনার ওই রাজনীতিতে অনেক ছেলেপেলে বাইরেও ছিলেন। তাদের ফ্যামিলিকে যে না তারা ঠিক আছে বাইরে আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের দেখার কোনো কিংবা কাউকে পাঠানো হোক কিংবা কোনো কিছু কখনো তো কোনো খোঁজ নেননি। আজকে কে একটা মারা গেছে তার জন্য উনি কালীঘাট থেকে ছুটে চলে এসছে এখানে। অদ্ভুত বিষয় এটা, ওর জন্যই আমরা আমাদের এলাকায় সবাই ক্ষিপ্ত। এখন চাইছি আমরা যে উনি যাতে বাড়িতেই থাকে। ওনার এই 15 বছরে যা রাজনীতি করেছে, মানুষকে মারা খুনের রাজনীতি, এটা যাতে না হয়। উনি যাতে বাড়িতে বসে ভালো থাকে, সুস্থ থাকে, মানুষকেও সুস্থ থাকতে দেয়। বয়স অনেক হয়ে গেছে, উনি ভালো থাকলে পরিবেশটা ভালো থাকবে। এটাই আমরা চাই, যাতে আমাদের পরিবেশটা ভালো থাকে, আমরা এটুকুই চাইছি। তো এই প্রশ্নগুলো মানে বা যে প্রসঙ্গগুলো তারা বললেন এই মুহূর্তে, 15 বছর ধরে বারবার লাগাতার অভিযোগ উঠেছে, বিরোধী দমন করেছেন, জঙ্গলরাজ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল সরকার তৎকালীন। আজকে দাঁড়িয়ে সাধারণ মানুষের যেই পঞ্জীভূত ক্ষোভ, অতীতে চালানো যে সমস্ত ঘটনা বা অবিচার, তার কি হিসেবটা এবার হাতে নাতে পেয়ে গেলেন? এই ক্ষোভ কি তার প্রমাণ? পঞ্জীভূত ক্ষোভ কি তার প্রমাণ দিল? আমি এই প্রশ্নটা দিয়ে আজকে হাল্লা বল শুরু করবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন প্যানেলিস্টরা, তাদের সঙ্গে পরিচয় করায়। আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী, বিজেপি মুখপাত্র। অভিজিৎ দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস, আজিজুল দাকে স্বাগত। রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেস মুখপাত্র, শক্তি দাকেও স্বাগত। অভিজিৎ দা, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আমরা স্টেটমেন্ট পেয়েছি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নন। আমি একটু পরে বক্তব্যটা শোনাবো, কিন্তু প্রসঙ্গ হচ্ছে আজকের এই পঞ্জীভূত ক্ষোভ সাধারণ মানুষের, তা কি হাতে নাতে প্রমাণ পাওয়া গেল যে 15টা বছরের ক্ষোভ বেরিয়ে আসলো মানুষের? নমস্কার, সকলকে শুভ সন্ধ্যাও জানাই। না, এটা তো আগেও ঘটেছে। আমি আপনাকে একটু মনে করাই, দেখবেন 4 তারিখের রেজাল্টের পরে উনি একবার কোর্টে গেছিলেন। মানে উনি তো স্বনামধন্য লয়ার, আমরা তো এর আগেও দেখেছি এসআইআর নিয়ে উনি কী সব কালো চাদর শালফাল গায়ে জড়িয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন। এখন উনি তো সব প্রফেশনেই আছেন, উনি হাম্বা কাম্বা রাম্বা, আবার ছবিও আঁকেন, ভ্যানিশ করেন। ওনার প্রতিভা মানে বহুমুখী প্রতিভা, এবং সে একটা তার মধ্যে একটা প্রতিভা, উনি লয়ারও। হ্যাঁ, তো উনি গেছিলেন কলকাতা হাইকোর্টে, সেখানে তো দৃশ্যটা আপনি একটু মনে করে দেখবেন। ওখানেই তো প্রমাণ হয়ে গেছিল যে মানুষ কতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করে। মানে 15 বছর পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ ছিল না, যৌতুকগৃহীতে পরিণত করেছিল। দেখুন, আমি বারবার বলি, বামফ্রন্ট মানে বামপন্থারা যেটা ছেড়ে গেছিল পশ্চিমবঙ্গ, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফুল স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে বেরিয়ে গেছে। মানে এটাকে একদম জঙ্গল রাজও মানে শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না, সেই জায়গায় এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল নিয়ে গেছিল। এখন আজকে আপনি যে ঘটনাটা দেখাচ্ছেন, দেখুন, মনে হয় ওনার নাম রিজু বাবু, মানে রিজু কেউটে না সামথিং কেউ হবেন একজন, উনি মারা গেছেন। হ্যাঁ, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমার বলা উচিত না, কারণ একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমাদের বলাটা ঠিক নয়। বীরজু কেউটে, হ্যাঁ বীরজু কেউটে, হ্যাঁ মাফ করবেন। তো ওনাকে দেখতে গেছেন, এখন উনি দেখতে যেতে পারেন, এটা তো ওনার গণতান্ত্রিক দেশ, উনি যেতেই পারেন। কিন্তু এই যে মানুষ আজকে যে জনরোষটা দেখালো, এটাতে তো প্রমাণ, এটা তো আগেও প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, আমি আপনাকে একটা দৃশ্য মনে করাই, দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই যে বলা হয় না যে উনি নাকি মানুষের সংযোগে লেগে থাকেন, মানুষের সঙ্গে নাকি ওনার আত্মার সম্পর্ক, এগুলো 2011-র আগে ছিল, সেই থাকার একটা কারণ ছিল। কিন্তু আপনি যেটা বলছেন, আমি একটু তৃণমূলের অভিযোগগুলো শুনিয়ে রাখি আপনাকে, তাহলে আপনার বলতে হয়তো সুবিধা হবে। এক এক করে মন্তব্য, সেই আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শোনাই, এরপরে লাগাতার আরো দুটো মন্তব্য রয়েছে, দুটো মন্তব্য শোনাবো। চিফ মিনিস্টার
সন্ত্রাস চলছে, চিফ মিনিস্টারের আর বিজেপির সন্ত্রাস চলছে। আরো দুটো মন্তব্য আছে। কল্যাণ ব্যানার্জির মন্তব্য, তিনি কি বলছেন, দোলা সেন কি বলছেন, দুজন সাংসদ শুনুন। চূড়ান্ত জায়গায় চলে গেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজ পশ্চিমবাংলায় পুলিশ হাত খোলা পেয়েছে, কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডামি চলছে, আতঙ্ক সৃষ্টি করছে, যাতে কোথাও বাইরে না বেরোতে পারি। সিপিএমকে সঙ্গে ভালো সেটিং রয়েছে, সিপিএম প্রোগ্রাম করতে পারবে। কংগ্রেসের সঙ্গে ভালো সেটিং রয়েছে, কংগ্রেস প্রোগ্রাম করতে পারবে, যাতে সারা ভারতবর্ষে দেখতে দেখাতে পারে অন্য বিরোধী দল করতে পারছে না। আমরা যাতে বাড়ি থেকে না বেরোতে পারি তার জন্য। আর ঋতুর সঙ্গে ওই যে ও তো এখন বিজেপির বি টিম, এখন ওই রাজার এঁটো খেতে ছুটেছে ওরা, ওই 60 জন তাদের রয়েছে সুখের ছন্দে। আমরা যারা মমতাদির সঙ্গে তৃণমূল কংগ্রেস করি, আমরা তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবো না, এরকম একটা ভীতির সঞ্চার করছে। কর্মী মারা গেছেন পুলিশ হেফাজতে, লক আপ ডেথের মতন ঘটনা, তার স্ত্রী কাউন্সিলর। আপনারা বলুন, সাধারণ একটা ন্যাচারাল জাস্টিসের কথা, সেই পরিবারের সঙ্গে দেখা করতে আমাদের মানুষের নেত্রী, জননেত্রী মমতা ব্যানার্জি যাবেন না? তাতে এইরকম ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হবে যে সাধারণ যারা মানুষ ওখানে তারা দূরে দাঁড়িয়ে আছে, তাদের ওপর মারপিট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, তাদের হসপিটাল যেতে হচ্ছে, তাও তারা দূর থেকে নমস্কার করছে দিদিকে। আর সামনেটা বিজেপির গুনস এবং পুলিশ দাঁড়িয়ে এইভাবে আদলা ইট আর ছুঁড়ে, পাথর ছুঁড়ে দিদির গাড়ির কাঁচে কতগুলো ফাটল একটু ছবি তুলে দেখে নেবেন কিভাবে মেরেছে। তাহলে কি কর্মফলের হিসেব পাচ্ছেন দিদি? যাই হোক, আপনার বলতে সুবিধা হবে এই কারণেই বলছিলাম, কারণ এইগুলো হচ্ছে অভিযোগ, স্পষ্ট করছেন। করতেই পারেন। দেখুন মানুষের, দেখুন উনি বলছেন নাকি বিজেপি করেছে। প্রথম কথা, ওখানে তো কোনো ঝান্ডা নেই, আমাদের কোনো দলীয় কর্মীরাও নেই, সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ঘৃণা করছে, তো বিজেপির কোনো দায় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, উনি এখন এই সমস্ত বলবেন, ওনার কথা ছেড়ে দিন। আমি তো অবাক হলাম কল্যাণবাবুর বাইকটা দেখে, মানে এই তো কল্যাণবাবু, মানে যিনি, যার নামটা কল্যাণ ব্যানার্জি, কিন্তু আমার মনে হয় শহীদ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ক্লাউন ব্যানার্জি করে ছেড়েছিল, মানে একটু বক্তব্য দীর্ঘায়িত করার জন্য যেভাবে বকাবকি করেছিল, এবং উনি মঞ্চ ছেড়ে বেরিয়ে এসছেন, উনি আজকে আবার কথা বলছেন। দেখুন এরা হচ্ছে সব সার্কাস পার্টি। আমি আপনাকে একটা ছোট্ট ভাষায় ছোট্ট কথা বলে দিই, 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধরুন বডি ল্যাঙ্গুয়েজ বা যে রাজনীতি উনি করতেন, মানুষ ভেবেছিল উনি মানুষের সঙ্গে আছেন, একদম ঠিক, কিন্তু তা নয়। আমরা তো জানতাম উনি শুধু চেয়ারের জন্য এই লড়াইটা করেছিলেন, বাকি ওনার কোনো মানুষ সম্বন্ধে কোনো ওনার মানে কি বলবো অনুভূতি বা মানুষের হয়ে কাজ করা কিচ্ছু ছিল না। তার একটা ছোট্ট উদাহরণ দিই, 2019 সালে আপনাদের মনে থাকবে, উনি মনে হয় সম্ভবত ভাটপাড়া দিয়ে যাচ্ছিলেন, একদল যুবক ওনাকে দেখে উত্তেজিত হয়ে জয় শ্রীরাম বলেছে। এখন জয় শ্রীরাম তো কোনো খারাপ জিনিস নয়, উনি তাদেরকে তেড়ে মারতে গেছিলেন, মানে উনি কতটা বিচ্ছিন্ন হতে পারেন মানুষের থেকে, সেটা সেই দিনই উনি প্রমাণ করেছিলেন। আর এই মানুষের ঘৃণা, সেটা তো 4 তারিখের পরে প্রমাণিত হয়েছিল যখন উনি কোর্টে যাচ্ছিলেন। তো আজকের যে ঘটনা, সেটা দেখুন সেটা হবেই। এবং আমি আপনাকে আবারও বলছি, এই অভিষেক মমতা যখনই বেরোবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে। তার কারণ পশ্চিমবঙ্গকে ধ্বংস করার পিছনে দুজন ছিলেন, মানে বিশেষ করে এক মমতা বন্দ্যোপাধ্যায়, এক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তার ফল। ঠিক আছে, আমি রাজনৈতিক বিশ্লেষণটা একটু পরে আসছি। আমি আগে শক্তিদার কথাটাও শুনে নিই, কংগ্রেস মুখপাত্র তিনি যেহেতু রয়েছেন এই জায়গায়। তো আপনার কি মনে হয় শক্তিদা, কর্মফলের হিসেব পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কর্মফল নয়, ব্যাপারটা হচ্ছে 2011 থেকে 2026 পর্যন্ত সারা তৃণমূল কংগ্রেস, প্রশাসনের একাংশ এবং সমাজ বিরোধী সবাই মিলে যে নেক্সাসটা তৈরি করেছিল, সারা বাংলার মানুষ তীত বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। বিজেপি মানুষের ভোটে জিতেছে এটা নয়, নেগেটিভ ভোট, মানে অল্টারনেটিভ ভেবেছে বিজেপিকে, তাই বিজেপিকে ভোট দিয়েছে। আজকে এখানে একটা কথা যে মানে কাস্টডির অভ্যন্তরে যদি কোনো দলীয় কর্মী মারা যায়, সেই কর্মীকে দেখবার অধিকার গণতান্ত্রিক দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের থাকে। মানুষের ক্ষোভ, তাহলে প্রশাসন কী জন্যে? আমার একটাই প্রশ্ন, যে বারবার করে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী বা শ্রমিকবাবুরা যে বলছেন এটা আমাদের কালচার নয়, কেউ বলছেন আমাদের হাতে ফ্ল্যাগ নেই, তাহলে প্রশাসন কী জন্যে আছে? ক্ষোভ মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর, তৃণমূল কংগ্রেসের ওপর,
অবশ্যই আছে, কারণ 15টা বছর শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, রুটি রুজি সমস্ত কিছুতে থাবা বসিয়েছে তৃণমূল, প্রশাসনের একাংশ এবং গুন্ডারা। তাদের প্রশ্রয় দিয়েছে, তাই মানুষের ক্ষোভ থাকতেই পারে। ক্ষোভ থাকার মানে এই নয় যে আইনটাকে আমি নিজের হাতে তুলে নেব। আইন নিজের হাতে তোলাটাও সেটা কোনো সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। মমতা ব্যানার্জি যা করেছেন, বিচারের মাধ্যমে তাকে যদি ফাঁসির কাঠে ঝুলতে হয় তাই ঝুলুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 16 বছর ধরে রাজনীতি করছি, কারণ আমাদের দল থেকে জন্ম নিয়ে আমাদেরই পেছন থেকে ছুরি মেরে আমাদের দলের সঙ্গে বেইমানি করে উনি যে দলবদলের পালা, এমএলএ এমপিদের কেনা যেটা করেছেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে তার দলেই সেই জিনিসটাই ফিরে আসছে। আজকে তিনি একা, কিন্তু তা সত্ত্বেও আমি এইটুকু বলতে পারি যে আইনের শাসন কিন্তু সাধারণ মানুষের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। ক্ষোভ বলে ক্ষোভ, আমি মুখ্যমন্ত্রীর গালে গিয়ে দুটো চড় মারলাম, সেটা জনতার ক্ষোভ। মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো শাসন ক্ষমতায়, আমি তো ভারতীয় জনতা পার্টির বিরোধী, এখানে এমএলএ এলে তার গাড়ি থামিয়ে কাদা, ইট পাটকেল ছোড়া, এটাকে একটা রাজনৈতিক দলের কাজ? এটা কি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? তাহলে সাধারণ মানুষকে শাসন করবে কারা? প্রশাসন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সর্বস্তরে ব্যাপক দুর্নীতির জন্য তারা তাদের রিটার্ন পেয়ে গেছেন। সুতরাং এইখানে একটাই বক্তব্য যে মানুষ, আইনটা যদি মানুষ তুলে নেয়, তার জন্য আদালত, তার জন্য বিচার ব্যবস্থা, এগুলো কেন থাকে? ঠিক আছে, একদম। অভিজিৎ, বিরতি নেবো একদম ছোট করে দুটো কথা বলে দিই। একদম ঠিক, আইন কারোর হাতে তুলে নেওয়া উচিত নয়। উনি যে কথাটা বলছেন, দেখুন, দুদিন আগে তো কোর্ট মহুয়া মিত্রকে কি বলেছিল, যে বিপ্লবীরা গুলি খেয়েছে, আপনি একটু ডিম খেতে পারবেন না। আর সেকেন্ড জিনিস, আমি দাদাকে একটা ছোট্ট প্রশ্ন করবো। উনি একটু আগে একটা কথা বললেন যে মানুষ তৃণমূলকে হারিয়েছে, বিজেপিকে ভোট দেয়নি, বিজেপি এমনি পেয়ে গেছে। তা আমি না সেটা বুঝলাম, তাহলে কংগ্রেস পেলো না কেন? কংগ্রেসও তো সব আসনে মানে ক্যান্ডিডেট দিয়েছে। ঠিক আছে, আমি ফিরে আসছি এই প্রশ্নের উত্তর নেবো একটা দ্রুত বিরতির পর। আইজুলদার থেকে একটু রাজনৈতিক এই প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করবো, সঙ্গে থাকবে। ফিরেলাম বিরতির পর। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যটা দিয়ে শুরু করি, আইজুলদার কাছে আসবো। তবে এই ঘটনার নেপথ্যে, এই ঘটনা যে ঘটেছে, এই ঘটনাকে কেউ সাথে দাঁড়াবেনই না, খুব স্পষ্ট বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কারণ এই ঘটনা রেয়াত করার মতো নয়, অত্যন্ত ন্যাক্কারজনক। শুনুন। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। মুখ্যমন্ত্রীর কার্যকলাপ সম্পর্কে তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। একদম আজিজুলদার কাছে আসবো। আজিজুলদার স্পষ্ট বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। মানুষ যদি তার ক্ষোভ এইভাবে বার করেন, বারবার তো বেরোচ্ছে এই ক্ষোভের ছবি, আমরা দেখতে পাচ্ছি, তার বহিঃপ্রকাশ করছে। আজকেও তাই দেখলাম। অভিযোগ বারবার এ ধরনের ঘটনা ঘটা মানেই বিজেপির দিকে আঙুল তুলে দেওয়া। তাই করেছেন আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক তার সঙ্গে থাকা তৃণমূলের যারা রয়েছেন তারাই করছেন। তো আপনার কি ব্যাখ্যা এখানে? বিজেপি রাজ্য সভাপতি শ্রমিকবাবু বরাবর প্রথম থেকেই অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করছেন এবং এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। কিন্তু সেটা কথাই থেকে গেলে না, মানুষ প্রশ্ন তুলবে আর কি। বাস্তবে কি হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার, তাকে সামনে রেখে যেভাবে চোর 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 বলা হচ্ছে, এগুলো বাংলার মানুষ নৈরাজ্য পছন্দ করে না, বাঙালি নৈরাজ্য পছন্দ করে না, এইটুকু কথা বলা দরকার। তবে এটাও ঠিক যে কোথাও না কোথাও বাংলা ছাড়িয়ে যদি গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে দিকে, এই যে আমরা একটা সময় বলতাম না আমরা সবাই রাজা, রাজা রাজত্বে, কোথাও না কোথাও মানুষ বলছে আমরা সবাই চোর, চোরের রাজত্বে। অর্থাৎ শাসকের সঙ্গে তকমা, চোরের তকমাটা লেগে যাচ্ছে। আমার মনে থাকবে তোমার যে 2019-এর লোকসভা নির্বাচনের আগে রাফায়েলকে কেন্দ্র করে চৌকিদার চোর হয়, চৌকিদার চোর হয়। আমি এই কথা বলছি এই কারণে যে
রাজনৈতিক মঞ্চে হাততালি পাবার জন্য চোর 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 কথাটা যে কোনো পার্টি তার বিরোধী পক্ষের নেতা বা নেত্রীর নামে বলতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আদালতের কাঠগড়ায় তো আর হাততালি লাগে না, সেখানে প্রমাণ লাগে। মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতেই পারে রাস্তাঘাটে, কোনো রাজনৈতিক কর্মসূচিতে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমি চোর বলবো একজন মহিলা, তার উপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং অভিযোগ থাকলেও সেই অভিযোগ প্রমাণিত নয়, সেইটা কিন্তু একটা অপরাধের মধ্যে পড়ে। প্রশ্ন হচ্ছে যে এটা মেনে নিলাম যে 4 তারিখে যে 4 মে যে রাজনৈতিক পালাবদল বাংলায় ঘটেছে, এটা তো ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিচালিত তৃণমূল সরকারের বিরুদ্ধে মানে দুর্নীতি, চুরি, এই সমস্ত অভিযোগ তো এসেছিল, কিন্তু তার পাশাপাশি এটাও তো মানুষ দেখবে যে এই দুর্নীতি বা চুরি একটা জায়গা থেকে তো হয়নি, একটা চেইন সিস্টেমে হয়েছে, একদম তৃণমূল স্তর থেকে একদম আপার লেভেল পর্যন্ত সেই নেটওয়ার্কিং আছে কিনা সেইটা খুঁজে বার করবে কি তদন্ত কমিটি, বিভিন্ন তদন্ত সংস্থাগুলো। আমি বুঝলাম আয়োজনটা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গাতে খটকা লাগছে বারবার এই জায়গাতেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূলের যিনি যার মৃত্যু হয়েছে সেখানে গিয়েছেন। আজকে আমরা তো কাদম্বিনী, মানে যাকে আমরা অভয়া বলি, তারও তো মৃত্যু হয়েছে, তো তার বাড়িতে বা পরিবারে গিয়েও তো ক্ষমা চাইতে পারতেন তিনি, কেন চাইতে পারছেন না? আজকে কেন গেলেন না তিনি তো সেখানেও যেতে পারতেন। এতগুলো ঘটনা ঘটে গিয়েছে, এত প্রশ্ন। হ্যাঁ, একদমই যেতে পারতেন। এখন দেখো, প্রত্যেকের তো পারসেপশন, যারা রাজনীতি করে তাদের পারসেপশনের উপর বেশ করে রাজনীতি করেন। এখন ঘটনা তিনি কেন জানি তিনি বলতে পারবেন। এবার আমার ব্যক্তিগত যে অভিমত, সেই জায়গা থেকে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই পারতেন, কারণ একটা সময় দেখেছি গোটা বাংলায় যেখানে কোনো নারী বিশেষ করে নিগৃহীত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, কেউ না গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন। সুতরাং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা প্রত্যাশা সবসময় থাকে, আগামী দিনেও মানুষ আশা করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন। এখন তো উনি বিরোধী দলের নেত্রী, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে চোর কথাটা বাংলার রাজনীতিতে এমনভাবে গেঁথে গেছে, কিন্তু এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দ্বিচারিতাও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। অর্থাৎ ওই তৃণমূলের মধ্যে যে বিভাজনটা ঘটে গেছে, ভালো তৃণমূল, কালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, অর্থাৎ আমি কালীঘাট তৃণমূলের নেতা নেত্রী হলে আমার উপরে ডিম বর্ষিত হবে, আমাকে চুরির মানে তকমা দেওয়া হবে, আমি চোর হয়ে যাব, কিন্তু হঠাৎ করে আমি ভালো তৃণমূল, ঋতব্রত তৃণমূলে চলে গেলেই আমাকে কেউ চোরও বলবে না, ডিমও ছুড়বে না, কোনো গালাগালিও করবে না। এই যে পলিটিক্যাল, এই যে রাজনৈতিক দ্বিচারিতা, এই দ্বিচারিতা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। আচ্ছা, আপনি যেটা বললেন আমি ঠিক আছে আসছি এরপরে আজিজুলদা আপনার কাছে আরো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো মুখ থেকে যা বার করে দেন সেগুলো তো আর মিথ্যে হয়ে যাবে না। রেপের মতন ঘটনা, ছোট ঘটনা, এই যে নানানবিধ মন্তব্য, প্রেম তত্ত্ব, ব্লা ব্লা ব্লা, আমি আর যাচ্ছি না এইগুলোতে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা প্রশ্নের তো জবাব দিয়েছেন এই জায়গায়। আমি দুটো বক্তব্য শোনাবো, একটা বিরতির পর ফিরে এসে, খুব তাৎপর্য রাখে এই মন্তব্য দুটো। ততক্ষণ সঙ্গে থাকুন, ফিরে আসছি দ্রুত বিরতির পর। ফিরে এলো বিরতির পর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকার তৎকালীন, তাদের বিরুদ্ধে একটা এই 15 বছরের মা বোনেদের সুরক্ষা দিতে না পারার একটা মারাত্মক অভিযোগ, যার একটা তীব্র ক্ষোভের বা বহিঃপ্রকাশের জায়গা হয়তো আজকের এই ঘটনা। অনেকে এটা মনে করে থাকেন, আমরা আরজি করের মতন ঘটনার বিচার করার যে অভিশাপ, মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আজকেও তো সেই প্রশ্ন ওঠে, সেই অভিশাপ কি তারা করে বেড়াচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে? আজকে যে প্রসঙ্গটা কিছুক্ষণ আগেও প্রশ্ন আকারে আসলো, যাই হোক, আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন বিরতির আগে, যেমনটা বলছিলাম। প্রথম মন্তব্যটা তার, এটা খুব মারাত্মক, শোনা গেল। পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস ইনি ক্ষমা করে দিতেন হয়তো, বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? এরপর আর কি বক্তব্য থাকতে পারে? আমি
শক্তিদার কাছে আসি আমি, তারপরে অভিজিৎদার কাছে আসবো। শক্তিদা, এই মন্তব্যের পর আর কি মনে হয়? দেখুন, আজকে 2020 সাল পর্যন্ত আজকের যিনি মুখ্যমন্ত্রী তাকে আমরা দেখেছি দূরদর্শন এবং বিভিন্ন প্রচার মাধ্যমে তিনিও ঘুষ হাতে করে নিয়েছেন, টাকা নিয়েছেন। আজকে রাতারাতি 4 বছরের সমস্ত ওয়াশিং মেশিনে ঢুকে তিনি বলছেন যে গলায় গামছা দিয়ে তিনি ক্ষমা চাইতে পারতেন। ক্ষমা চাইতে, তাহলে আমার বক্তব্য একটাই, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বিরুদ্ধে ফাইল লোপাট করলো, এর চেয়ে বড় অভিযোগ তো কিছু হতে পারে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না? এখানে আজকে তথাগতবাবু একজন প্রবীণ বিজেপি নেতা, তিনি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে কটূক্তি করছেন। তিনি বিনয় বাদল দীনেশ, কবি সুকান্তর নামে কটূক্তি করছেন। আজকে শুভেন্দুবাবু বলছেন তিনি কাদা খাবেন না কি খাবেন, চিরকাল কারুর কিন্তু এক যায় না। আজকে এই শুভেন্দুবাবুকেও দেখেছি 2020 সালের আগে তিনি নারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ টাকা তিনি হাতে করে নিয়েছেন এবং 2020 সাল পর্যন্ত তৃণমূলের তিনি সর্বময় কর্তার মধ্যে একজন ছিলেন। কিন্তু অভয়া নিয়ে কিন্তু চুপ শক্তিদা আপনি। হ্যাঁ, অভয়াকাণ্ড নিয়ে অভয়াকাণ্ড নিয়ে আমরা গেছিলাম, আমি ব্যক্তিগতভাবে গেছিলাম, অদিত চৌধুরীকে সঙ্গে করে নিয়ে, তাপস মজুমদারকে, শুভঙ্কর সরকারকে সঙ্গে করে নিয়ে। আজকে অভয়াকাণ্ডেও রত্না দেবীর স্বামীর নামে পানিহাটিতে কি অভিযোগ উঠেছে সেটা তো বলছেন না আপনারা। আজকে যদি কেউ তার একজন কারাগারের মধ্যে যদি বন্দি অবস্থায় কেউ মারা যায়, তার মানে ওয়াইফ একজন কাউন্সিলর, আমি ধরে নিচ্ছি সে সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত। তার জন্য আইন আছে, বিচার আছে, আদালত আছে। আজকে যে কালচারটা পশ্চিমবাংলায় শুরু হলো, সেই কালচার এস্টাবলিশ করে চিরকাল কিন্তু শুভেন্দুবাবু ওই মুখ্যমন্ত্রীর গদিতে থাকবেন না। অভিজিৎ বলুন। না, আমি কয়েকটা কথা একটু বলি। খুব ভালো লাগে কংগ্রেসের মুখের এই সমস্ত কথাবার্তা শুনলে। দেখুন, যে কর্তব্য মার্গ, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু কে বসিয়েছে? ভারতীয় জনতা পার্টি। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষের ইতিহাস থেকে কারা মানে পুরোপুরি গায়েব করতে চেয়েছিল? এই কংগ্রেস। আমি একটা ছোট্ট একটা কোট দিচ্ছি, সুভাষচন্দ্র বসু যদি দেশে ঢোকে, আমি হব সেই প্রথম ব্যক্তি যে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে তরবারি হাতে ওনার বিরুদ্ধে লড়াই করব, কারণ সুভাষচন্দ্র দেশদ্রোহী। কে বলেছেন? জওহরলাল নেহেরু, কংগ্রেসের নেতা। ঠিক আছে বলতে, এই তো শুরু হয়ে গেল। আমি আপনার সঙ্গে কিন্তু ডিস্টার্ব করিনি, আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করিনি না, আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করিনি। আপনারাই বিকৃতি করেছেন ইতিহাসকে। এটা আপনাদের কালচার, এটা আপনাদের কালচার। আপনারা সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী বলেছেন, আমরা সুভাষচন্দ্র বসুর ফাইল ডিক্লাসিফাই করেছি। প্রথম কথা। দ্বিতীয় কথা, দাঁড়ান আমাকে বলতে দিন, আমি আপনাকে বলতে দিন। এই যে উনি আজকে বড় বড় কথা বলছেন, হ্যাঁ, অভয় নিয়ে তো কোনো মুখ খুলছেন না, উনি তৃণমূলের গুণগান করছেন। করবে না, তৃণমূলের গুণগান করবে না কেন? 2011 সালে তৃণমূলকে তেরাই নিয়ে এসেছিল কংগ্রেস ভারতবর্ষের মাটিতে। পশ্চিমবঙ্গে আপনাদের এনেছে কংগ্রেস। আজকে কংগ্রেস বড় বড় কথা বলছে, আর আমাদেরকে শিখতে হবে কংগ্রেসের কাছ থেকে। তোমাদের বিজেপির কাছ থেকে শিখতে হবে। না, আপনাকে তো শেখাচ্ছি না, মানুষ জানে। যার জন্য তো একখানা সিট পেয়েছেন, গতবার সারা ভারতবর্ষে এবারে একটা সিট পেয়েছে। আর 2 নাম্বার বাকিপুরে হেরে গেছে। আমি এক্ষুনি বলে নি, জাস্ট 2 মিনিট। দাতিয়া হেরে গেছে। 2 মিনিট। দুটো কথা বলবো। আমি আপনাকে ডিস্টার্ব করিনি দাদা, লাস্ট দুটো কথা বলবো। এই যে শুভেন্দুবাবু নিয়ে যে অভিযোগটা উনি করছেন, কোর্টে যান না, কোর্টে গেলেই তো হয়ে গেল। প্রথম কথা। দ্বিতীয় কথা, অদ্ভুত জিনিস, 2019 সালে একজন ছেলে এবং তার মা নিজের ব্যক্তিগত বন্ডে জামিনে আছে 50,000 টাকায়। কে জানেন? রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। আরে রাহুল গান্ধী কি দাঁড়ালো? সব বোঝে। এরা আবার বলছে নাকি বিজেপি চোর। অদ্ভুত কথা, নিজেরা ব্যক্তিগতভাবে বন্ডে জামিনে আছে, মানে নিজেরাই স্বীকার করছে যে আমরা কি। আরে সবথেকে বড় চোরের পার্টি হচ্ছে গিয়ে কংগ্রেস। এবং আমি আপনাকে ছোট্ট করে, রাহুল গান্ধী নোকের যোগ্য। না, ঠিক, আমি ছোট্ট করে বলে দিই। আরে কত হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা কে চুরি করে
করেছে? কত scam, আদানি A to Z, আম্বানিদের scam-এর কে নাম হচ্ছে দিচ্ছে? কংগ্রেস। আদানি কংগ্রেসের আম্বানিদের ইতিহাস যদি শুরু কে করি, টাকা দিচ্ছে? আপনার পুরো program শেষ হয়ে যাবে। কংগ্রেস আর চোর, কংগ্রেসের দুটো সমর্থক। আরে এই আপনাদের ভারতবর্ষের শেষ। যারা যে 2029 ব্যক্তি nationalist খুঁজে ছিলেন, পাওয়া অথবা যাবে না। দেশের জন্য কিছু করতে চেয়েছেন, ঠিক আছে। সবাইকে গায়ে আমি আরো একটা বক্তব্য শোনাবো, বেশ 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 সবাইকে অপমান করেছে। প্লিজ ওকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আরো একটা মন্তব্য একটু শুনিয়ে রাখি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়, তো এটা যথেষ্ট তাৎপর্য রাখে। তারপরেও এই ঘটনা যারা ঘটালো তারা কারা, এই প্রশ্ন আমিও তুলছি আজকে। কারণ ওই ডিম মারার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকেই সেই জায়গায় তৃণমূলের লোক চিনতে পেরেছিলেন, শনাক্ত করতে পেরেছিলেন। আজকের এই ঘটনার নেপথ্যে তৃণমূলীরা নয় তো, প্রশ্নের জায়গা থাকতেই পারে। যাই হোক, তবে তার আগে শুভেন্দু অধিকারীর মন্তব্য যথেষ্ট প্রাসঙ্গিক শোনাই। উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম, জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন? তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে, এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার। তো মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের জায়গা থেকে দাঁড়িয়ে যখন এই ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি তার বক্তব্যে স্পষ্ট করছেন। আমি রাজনৈতিকগত জায়গা থেকে অবশ্যই বিশ্লেষণের জায়গায় আসবো। এই দুটো বক্তব্য একটা বিরতির পর সঙ্গে থাকে। ফিরে এলাম বিরতির পর। আরও একটা প্রসঙ্গ, যে প্রসঙ্গের জায়গা ডেফিনেটলি আসতে হবে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এদিকে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, আর যে ধরনের অভিযোগের ভিত্তিতে আজকে দাঁড়িয়ে বারবার তদন্তের সম্মুখীন হতে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তদন্তকারীরা, আদালত রক্ষা কবচ দেওয়ার পর সুরসুর করে আসছেন, আর এবার তদন্তের মুখোমুখি হচ্ছেন। কিন্তু তদন্তের মুখোমুখি হয়ে কোথায় যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন। গতকালও দেখেছি, আজকেও দেখলাম, এবার পায়ে হেঁটে আজকে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এর তাৎপর্য একটু খুঁজতেই হবে, আমরা খুঁজবো। আমি আইজুল দাকে দিয়ে শুরু করি। এর 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 পেছনে তাৎপর্যটা আইজুল দা কি মনে হয় আপনার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন বা গেলেন না, তার সঙ্গে এর তাৎপর্য কিছু নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো তো নির্বাচিত সাংসদ। ঠিক, নিশ্চয়ই সুমিত্রাই আত্মসহায়ক হিসেবে কাজ করছেন, আমি যতটা জানি আর। আচ্ছা, তো সুতরাং যেতেই পারেন। আর একটা বিষয় হচ্ছে যে দেখো, আইনি সুরক্ষা পাওয়া মানেই তো সে নির্দোষ হয়ে গেল না। তাহলে আপনি আইজুলদা বলে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই তাহলে আত্মসহায়ক থাকবেন, এটা তো খুব স্বাভাবিক। সেটা ধরে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি কংক্রিট জানি না। আচ্ছা, তবে তো একটা আত্মসহায়ক দীর্ঘদিনের কাজ করেছেন, এবং আমার কাছে এইরকম খবর করেছেন না, এখনো আত্মসহায়ক থেকে তিনি সরে গেছেন বা কিছু। সেই তো করেছেন না করছেন তো এখন আমার কাছে কংক্রিট করে খবর নেই। তবে কাজ করেছেন, এখন করছেন কিনা আমি খবর নেই। সুতরাং সেই জায়গা থেকে যেতেই পারেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে এই যে আইনি সুরক্ষা, আগের দিনই বলছিলাম, আইনি সুরক্ষা তিনি পেয়েছেন এই শর্তে যে তিনি তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন তদন্ত সংস্থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে, এবং পশ্চিমবাংলায় আমরা যদি দেখি এর আগে এই আইনি সুরক্ষা অনেকেই পেয়েছেন। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আগের দিনও আমি ডিবেটে বলছিলাম, কিন্তু অনেকেই বলছিলেন যে সুমিত রায় হয়তো দেশের বাইরে চলে গেছেন, অন্য রাজ্যে চলে গেছেন, অন্য রাজ্যে কি করে যাবেন, ভারতীয় জনতা পার্টি সব সরকার চলছে। আবার কেউ বলছেন হয়তো স্ট্রেসই পাওয়া যাবে না, এই সব ব্যাপার হচ্ছে। কিন্তু অবশেষে যেটা বোঝা গেল যে সুমিত রায় শুধু একটা সুযোগ খুঁজছিলেন যে কোনো রকমে যদি আইনি সুরক্ষা পাওয়া যায় তাহলে তিনি নর্মালি আসবেন এবং বিচার প্রক্রিয়ায় তিনি, তদন্ত প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করবেন। এটা ভালো লক্ষণ। সুতরাং এই হাইপোথেটিক্যাল কথাবার্তা না বলে টেলিভিশন ডিবেটে আমরা যদি একদম যুক্তিপূর্ণ কথাবার্তা বলি, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সুতরাং সুমিত রায়ের এই যে পদক্ষেপ, যে তিনি এলেন, তিনি তদন্ত সংস্থাকে তিনি সহযোগিতা করছেন, এটা আমার ধারণা যে যারা তদন্ত করছেন তাদের সুবিধা হবে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে।
কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, গোটা বাংলা জুড়ে যে চোরের নামে নানান রকমের আমরা কর্মকাণ্ড দেখছি, ডিম থেরাপি দেখছি, গালিগালাজ দেখছি, চোর চোর বলে চিৎকার করা দেখছি, কিন্তু চোররা তো ঠিক মতো ধরা পড়ছে না। কারণ যে নেটওয়ার্কিং সিস্টেমে গ্রাউন্ড জিরো থেকে আপার লেভেল পর্যন্ত মাঝখানে যে গ্যাপ পড়ে গেছে, মাঝখানে যে হঠাৎ করে ওয়াশিং মেশিনে যেমন কালো তৃণমূল সাদা তৃণমূল হয়ে গেছে, সেই চোররা কেন চোর থাকলো না? আচ্ছা, অভিজিৎ দা, সুতরাং তদন্তটা হতে হবে নিরপেক্ষ। সুতরাং এই জায়গাটায় মানুষের মধ্যে বুঝতে পেরেছি। প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে, এটা আমরা অন্ততপক্ষে সাধারণ মানুষ হিসাবে এটা আজ করতে পারছি, সাধারণ মানুষের বক্তব্য। ঠিক আছে, অভিজিৎ দার থেকে শুনে না, নিই। ঠিক আছে, সাধারণ মানুষের এক্সপেকটেশন আমাদের কাছে প্রচুর, সেটা আমরা জানি, কিন্তু এটাও বুঝতে হবে যেটা একটা সরকার, এটা 2 মিনিটের ম্যাগি নয়। যে আমার মনে হলো, মানে আমি একদম খোলাখুলি বলছি, উনি বলতে চাইছেন ঋতব্রত মানে ভালো তৃণমূল, সেটাই তো উনি বলতে চাইছেন। আরে শুভেন্দুবাবু তো অন ফ্লোরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের নাম নিয়েছে, এরকম অনেক নেতা আছে। আরে অপেক্ষা করুন না, সময় চলে যাচ্ছে না, প্রত্যেকে গ্রেপ্তার হবে। এখন মুশকিলটা হচ্ছে কি, এই যে কথাগুলো বলা হচ্ছে যে কেন ও গ্রেপ্তার হচ্ছে না, সে কেন গ্রেপ্তার হচ্ছে না, আরে একটা তো প্রক্রিয়া আছে, এ তো আজ হুটপাট নয় যে যাকে তাকে তুলে নিয়ে আসবে। এবং ধরুন যে আপনি যে একটা ক্রাইম করেছেন বা আপনার কোনো দুর্নীতি আছে, সেটা তো একটা প্রমাণও লাগবে কোর্টে, আমি তুলে নিয়ে যাব, আর তারপরে কোর্ট ভর্ৎসনা করবে। আর রাজনৈতিক দল তো আছেই, তারা তো বসে আছে এই সমস্ত কারণে। সুতরাং এই সরকার কোনো কাঁচা কাজ করবে না, 2 মিনিটের ম্যাগিরও সরকার নয়। ঠিক যথাযথ প্রমাণ নিয়ে যারা সত্যিকারের দুর্নীতিবাজ বা ক্রিমিনাল, তাদেরকে গ্রেপ্তার করা হবে, শ্রীগড়ে পাঠানো হবে। আরে অপেক্ষা করুন, সবাই যাবে, কাউকে ছাড়াবে না। আমি বলছি যে মানে বসের বাড়িতে গিয়ে কি হোমওয়ার্ক সেরে আসছেন, পরের দিনে জেরা হলে কি কি প্রশ্ন হতে পারে আর কি উত্তর দেবো? না, একদম তাই চলছে একদম হোমওয়ার্ক চলছে। তার কারণটা আমি আপনাকে বলছি, এই যে আজিজুল দে মাত্র একটা কথা বললেন যে উনি যেতে পারেন কারণ পিএ আত্মসহায়কটা, যেতে যখন পারেন তখন গা ঢাকা দিয়েছিল কেন? আরে আমার একটা প্রশ্ন হচ্ছে, দেখো ব্যাপারটা যেটা হয়েছে, আলিবাবা 40 চোরের মতো তো। আচ্ছা, ছোট চোর মেজো চোর অনেকেই ঢুকেছে, কাউন্সিলর, বিভিন্ন ছোটখাটো নেতা, কিন্তু আলিবাবা 40 চোরের যে মাথা, সেইটা ধরার ক্ষেত্রে কোথাও না কোথাও একটা শৈথিল্য হচ্ছে, এটা পাবলিক বলছে, আমি নই। কিন্তু আমিও বলছি, পাবলিকও বলছে। না, আমি জানি পাবলিকের একটা ডিমান্ড আছে এবং এক্সপেকটেশন খুব হাই। আমি সেই পাবলিকদের কি বলবো, মানে আজিজুলদার ভাষায় আমি পাবলিকদেরকে বলবো অপেক্ষা করুন না, আরে সব হবে এবং বড় ধামাকা হবে, একটু অপেক্ষা করুন। এই যে বড় চোরের কথা বলছেন তো, ঠিক অ্যারেস্ট হবে, আমি বলছি তো প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দিন। আমার প্রশ্ন হচ্ছে, একজন এতদিন ধরে পুলিশের হাতের নাগাল থেকে পালিয়ে বেড়াচ্ছেন, একজন পিএ, আবারও বলছি একজন পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভাবুন একবার, রাজনীতির সাথে কোনো যোগাযোগ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির লোক হতে পারে, একজন পিএ নাকি পালিয়ে বেড়াচ্ছেন, আদালতের দয়ায় হাজিরা দিয়ে সোজা অভিষেকের বাসভবনের দিন রিপোর্ট করছে। হ্যাঁ, এই যে আপনি বলছেন না রাজনীতির সঙ্গে যার কোনো, আমি একবার শেষ করে নিই। এই যে আপনি বলছেন না রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই, একদম ঠিক, চুরির সঙ্গে যোগ আছে, তার জন্যই তো পালিয়ে বেড়াচ্ছে। বলুন শক্তিদা, বলুন। ঠিক আছে, মানুষ কি বুঝতে পারছেন না এতগুলোর পেছনে কি হতে পারে? ব্যাপারটা ঠিক তা নয়, ব্যাপারটা হচ্ছে বিচার ব্যবস্থা যত আস্তে আস্তে চলবে, তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায়। আইনটাকে জানতে হবে। আমি যদি কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত, সে দোষী না দোষী, তার জন্যে বিচার ব্যবস্থার তথ্য চায়, প্রমাণ চায়। সুমিত রায় পালিয়ে বেড়াচ্ছিলেন, তার একটাই কারণ যে সুমিত রায়ের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা ছিল, কারণ তিনি অভিষেকের অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। প্রাইভেট সেক্রেটারি হোমওয়ার্ক করতে যাচ্ছে না, ক্লাস নিতে যাচ্ছে, ব্যাপার নয়। আজকে সুমিত রায়কেও বারবার ইডির সামনে যাওয়া হচ্ছে। কেন ফাস্ট ট্র্যাক কোর্টে সুমিত রায় পরপর ডেট ফেলে, কেন বিচার তথ্য প্রমাণ দিয়ে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? আজকে ফিরহাদ হাকিমের নাম ওই শুভেন্দুবাবু বললেন বলেই ফিরহাদ হাকিম ভালো হয়ে গেল, আজকে ঋতব্রত ভালো হয়ে গেল, আজকে মদন মিত্র ভালো হয়ে গেল, আজকে কাকলি ঘোষ দস্তিদার ভালো হয়ে গেল, যারা প্রত্যেকটা দুর্নীতির সঙ্গে যুক্ত, তৃণমূলের A to Z দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন বিজেপি সরকার একটাই কারণে এদেরকে সঙ্গে নিয়েছে, নারী সুরক্ষা বিল এবং এক দেশ এক ভোট সারা ভারতবর্ষে পাশ করাতে হবে। তাই একটা নাম না জানা একটা দল আজকে তাদের কোর্টের অবজারভেশন হচ্ছে, এরকম হয় না। বিলের বিপরীতে আছে না, আপনি কথা বলেন না, নারী সুরক্ষা বিল নয় তো, নারী, আরে তাদের ডিলিমিটেশন, আরে ডিলিমিটেশন, বিরোধিতায় আছেন আপনারা, আসন সংখ্যা বাড়ানো, হ্যাঁ, আজকে কেন আজকে এই জন্যই দৌড়াদৌড়িটা হচ্ছে, আজকে 15 দিন ধরে পার্লামেন্টে 15 দিন ধরে
আপার হাউস লোয়ার হাউস চলতে পারছে না। সেটা আপনাদের জন্য চলতে পারছে না। আরে আপনারাই তো হট্টগোল আরে করে ধর্মেন্দ্র দিচ্ছেন। প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। কে করিয়েছে? এরপর কে করিয়েছে? আরে আমরা এটাই তো করাবো, ভারতীয় জনতা পার্টি। আমরা করাবো। ব্যাস হয়ে গেল। আরে হয়ে আমরা গেল। রাহুল করিয়েছে গান্ধী না, পাত্তাই পায়নি না দিল্লিতে। না, আরে রাহুল গান্ধী ওই জন্য কিরণ রিজিজুকে রোজ ওই তো পাঠাতে জেএনজির হয়। আন্দোলনকে ওই খেতে জন্য গেছিল। কিরণ রিজিজুকে ক্রেডিট নিতে পাঠাতে গেছিল। হয়। হয়ে ওই গেছে। জন্য কিরণ রাহুল গান্ধী না রিজিজুকে পেরে এখন পাঠাতে হয়। পার্লামেন্ট ব্লক করছে। আরে পার্লামেন্টে বসে আরে হট্টগোল করছে। মানুষ সব দেখছে। অমিত শাহ সমস্ত ভালো কাজের বিরোধিতা গোদ্রাকাণ্ডে কংগ্রেস করে, এটা সবচেয়ে বড় ভারতবর্ষের সবাই জানে। সবচেয়ে বড় খুনি অমিত শাহ হচ্ছে সবচেয়ে বড় খুনি। বেশ, সবথেকে বড় শেষ করতে চোর হবে। রাহুল গান্ধী। আরে রাহুল সবথেকে গান্ধী, বড় চোর আরে রাহুল শান না, গান্ধী। রাহুল গান্ধীকে ধরুন, ক্ষমতা থাকবে তো। চলো ঠিক আছে, আমি আরে বুঝতে পারলাম। বলকে আমি ছাড়াতে একদম আছে তো, সময় উনিশ পাচ্ছি না। সালে আমি বেরিয়ে আয়োজুল এসছে। দা, নিজেই তো প্রমাণ করেছেন রাহুল গান্ধী। আমি আর সময় পাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা, আয়োজুল দা, শক্তি দা, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সময় পেলাম না তাই আয়োজুল দার কাছে আমি যেতে পারলাম না। কিন্তু যাই হোক, রাজনীতির জায়গায় চলুক, কিন্তু প্রশাসন বা চোর, এই যাবতীয় চোরদের দমন করার জন্য প্রশাসনের মতন সেই ব্যবহারগুলো করুক এবং এই চোরেদের গারদের পেছনে পাঠাক। এটাই চাওয়া পাওনা আমাদের প্রত্যেকে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ বল, দেখতে থাকুন।